সমুদ্রের দানব খ্যাত এক মহাবীর বাস করত রত্নাগিরি দ্বীপে। সে এতটাই শক্তিশালী ছিল যে একাই আস্ত এক তিমি শিকার করে আনতো সমুদ্র থেকে। তবে কোনো এক রহস্যময় কারণে সমুদ্রে গায়েব হয়ে যায় সে। আর এরপর থেকে যেই সমুদ্রের গভীরে যেত সে শিকার হতো অজ্ঞাত আক্রমণের। কি রহস্য লুকিয়ে আছে এই দ্বীপগুলো আর মহা সমুদ্রের ভেতর, সেটাই দেখবো আজকের গল্পে, যার নাম দেভারা। যে গল্পের শেষে রয়েছে অবাক করে দেওয়ার মতো কিছু টুইস্ট। চলুন তাহলে আর স্পয়লার না দিয়ে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা মুম্বাই পুলিশ হেডকোয়ার্টারে একটা মিটিং দেখতে পাই, যেখানে মিনিস্টার পুলিশ ডিপার্টমেন্টের সকল হেডকে বলছিল যে মুম্বাইয়ে দুটো টেররিস্ট গ্রুপের সৃষ্টি হয়েছে, যেখানে একটা গ্রুপের নাম দায়া আর অন্য গ্রুপের নাম ইয়াকি। সে এটাও জানায় দায়া আর ইয়াকি আসলে সম্পর্কে দুই ভাই, যাদের মধ্যে দায়া বিদেশে বসে সকল কালো ধান্দাগুলো হ্যান্ডেল করে আর দেশের সমস্ত বিষয় হ্যান্ডেল করে তারই ছোট ভাই ইয়াকি। মিনিস্টার বলে ইন্ডিয়ার র এজেন্ট জানতে পেরেছে এই গ্রুপ দুটো স্মাগলিং এর বড় একটা ডিল পেয়েছে, যার মাধ্যমে তারা বিভিন্ন দেশ থেকে নানা ধরনের অস্ত্র আমদানি করার চেষ্টা করছে। যদিও তারা অনেক আগে থেকেই এই ধরনের অস্ত্র দেশে আনতো, তবে এবার তারা অনেক বেশি পরিমাণে বিদেশি অস্ত্র দেশে আনার চেষ্টা করছে, যেটা দেশের সকল গোয়েন্দা সংস্থা এবং সাধারণ মানুষের জন্য অনেক বেশি বিপজ্জনক। তাই মিনিস্টার সকল ডিপার্টমেন্টের হেডদের বলে তাদের যে করেই হোক এই অস্ত্র দেশে আনা থেকে আটকাতে হবে, তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এরপরে মিনিস্টার মুম্বাই পুলিশের একজন অফিসারকে এই কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয়। পুলিশ অফিসারের পর থেকে এই কেসের সমস্ত ডিটেলস কালেক্ট করতে শুরু করে। সে ইয়াকির দলের একজন লোককে অ্যারেস্ট করে, এরপর তার উপর বিভিন্ন ভাবে টর্চার করতে থাকে ইয়াকির ইনফরমেশন তার থেকে জানার জন্য। সেই লোক শেষ পর্যন্ত স্বীকার করে সে ইয়াকির জন্যই কাজ করে, তবে সে গত 3 মাস যাবৎ এটা জানে না যে ইয়াকি কোথায় আছে। 3 মাস আগে সে মুরগা নামের এক ব্যক্তির সাথে ডিল করতে গিয়েছিল, তারপর সে আর ফিরে আসেনি। এরপর অফিসার সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে তারা যে ইলিগাল ওয়েপনগুলো ইন্ডিয়াতে আনার চেষ্টা করছে সেগুলো তারা কিভাবে আনার প্ল্যানিং করেছে। সেই ব্যক্তি জানায় তারা সবসময় সমুদ্র পথে এগুলো নিয়ে আসে। অফিসার বলতে থাকে যদি তারা শিপের মাধ্যমে এগুলো এনে থাকে তাহলে তো কোস্ট গার্ডের কাছে ধরা পড়ার কথা। জবাবে সেই লোকটা বলে যখন শিপ সমুদ্রে থাকে তখনই তারা সেই মালগুলো নামিয়ে ফেলে। এই কথা শুনে তো অফিসার পুরোই শক, কেননা এত বড় শিপ থেকে সেই সব বিশাল আকৃতির কন্টেইনার নামানো প্রায় ইম্পসিবল একটা ব্যাপার। তো যখন সেই ব্যাপারে লোকটাকে জিজ্ঞেস করে তখন লোকটা তাকে জানায় তাদের ইলিগাল ওয়েপন যে শিপগুলো নিয়ে আসে সেগুলো মুম্বাইয়ের কাছে রত্নাগিরি নামক একটা স্থানে এসে পৌঁছায়। এই রত্নাগিরি মুম্বাই আর তামিলনাড়ুর মাঝামাঝি একটা জায়গা। তো শিপগুলো রত্নাগিরির কোস্টাল এরিয়াতে পৌঁছানোর আগে তারা সমুদ্রের মাঝে থেকে কন্টেইনারগুলো নামিয়ে ফেলে। পরবর্তীতে তারা নিজেদের লোকেদের মাধ্যমে সেগুলো রত্নাগিরিতে আনে। তাদের এই কাজের জন্য সেখানকার লোকাল লোকেরাও তাদের সাহায্য করে, তাই তাদেরকে খুব একটা কষ্ট করতে হয়। তো এখান থেকে সব ইনফরমেশন কালেক্ট করে অফিসার নিজের টিম নিয়ে চলে যায় সেই রত্নাগিরি নামক স্থানে। সেখানে গিয়ে সে জানতে পারে রত্নাগিরির লোকাল লোকেদের পাশাপাশি সেখানকার ডিএসপি তুলসিও এই কাজে সেই গ্রুপকে হেল্প করে। এই কথা শুনে অফিসার নিজের টিমকে নিয়ে ডিএসপি তুলসির সাথে দেখা করতে চলে যায়। তবে সে পুলিশ অফিসারের পরিচয়ে তার সাথে দেখা করে না, বরং একজন স্মাগলারের পরিচয়ে তার সাথে দেখা করে। সে বলে তার কিছু মাল সমুদ্র পথে এখানে আসতে চলেছে আর সেগুলো শিপ থেকে নামানোর জন্য তার মুরগা আর ডিএসপির সাহায্যের প্রয়োজন। তো ডিএসপি তুলসি যখন জানায় যে মুরগা মারা গেছে আর এই কাজ সে বা মুরগা কেউই সরাসরি করতো না, যে মালগুলো এর আগে রত্নাগিরিতে আনা হয়েছে সেগুলো লাল সমুদ্র নামক গ্রামের লোকাল কিছু লোকেরাই সেখানে নিয়ে এসেছে, আর যারা এই কাজ করতো তাদের টিমের লিডারের নাম ভায়রা। এ কথা শুনে অফিসার আর টিম চলে যায় সেই লাল সমুদ্র নামক গ্রামে ভায়রার সাথে দেখা করতে। কিন্তু তার সাথে দেখা করার আগে ভায়রার দলের একজন লোক অফিসারকে থামিয়ে দেয় আর জিজ্ঞেস করে তারা এখানে কি করতে এসেছে। তখন অফিসার জানায় তারা ভায়রার সাথে একটা ডিল করতে এসেছে। এরপরে অফিসার ভায়রার সাথে দেখা করে সেই সাথে এটাও জানায় ভায়রাকে সমুদ্রের মাঝে শিপ থেকে তার মালগুলো নামিয়ে আনতে হবে। এর বিনিময়ে সে ভায়রাকে বেশ ভালো অ্যামাউন্টের টাকাও দেয়। কিন্তু ভায়রা তো এই কথা শোনার সাথে সাথে
তাহলে সেটাই হয় যেটা সে চায়। তার উপরে কথা বলার মতো সাহস এখানকার কারো নেই। এরপরে অফিসার নিজের লোকেদের নিয়ে সেখান থেকে ফিরে আসে। সে এবার চলে আসে একটা সমুদ্রের পাড়ে। সেখানে সিঙ্গাপ্পা নামের এক বৃদ্ধের সাথে তার দেখা হয়। অফিসার তখন সিঙ্গাপ্পাকে মায়রা আর তার দলের লোকেদের ব্যাপারে জিজ্ঞেস করে। সেই সাথে তাদের গ্রামের সম্পর্কেও তার থেকে জানতে চায়। সিঙ্গাপ্পা তখন অফিসারকে তার সাথে যেতে বলে। ছেলেদের বোটের মাধ্যমে অফিসার আর তার সঙ্গী নিয়ে সমুদ্রের মাঝে যেতে থাকে। অফিসার তখন সিঙ্গাপ্পাকে বলে যদি সিঙ্গাপ্পা তাদের কাজের জন্য মায়রাকে রাজি করায় তবে সে সিঙ্গাপ্পাকে নিজের বিয়ের আংটিটা দিয়ে দিবে। কথা শুনে সিঙ্গাপ্পা তার হাত বাড়িয়ে দেয়। অফিসার তখন তার আংটিটা সিঙ্গাপ্পাকে দিয়ে দেয় আর আংটি হাতে দেওয়ার সাথে সাথে সিঙ্গাপ্পা সেটা ছুঁড়ে পানিতে ফেলে। এটা দেখে তো অফিসার পুরোই অবাক হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাইবেট। কেন বানজাইবেট আলাদা? কারণ এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থও জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো এই সবই থাকছে এখানে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করে নিন এবং প্রোমো কোড বলিউড ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ মিস করবেন না কিন্তু। চলুন তাহলে এখন গল্পে ফেরা যাক। সে তখনই পানিতে লাফ দেয়, কিন্তু পানির নিচে গিয়ে সে প্রচন্ড শক্ত হয়ে যায়। কেননা সে দেখতে পায় সেখানে তো শত শত মানুষের কঙ্কাল রয়েছে আর সেই সব কঙ্কাল পাথরে বাঁধা, অর্থাৎ এদেরকে নিশ্চয়ই পাথরে বেঁধে ডুবিয়ে দেওয়া হয়েছে। এসব দেখে তো খুবই ঘাবড়ে যায় অফিসার আর দ্রুত কোনোভাবে নৌকায় উঠে আসে। তখনই সিঙ্গাপ্পা তাকে বলে সে আংটি আনতে পানিতে ঝাঁপ দিচ্ছে, কিন্তু যেটা দেখে ভয়ে সে আংটির কথা ভুলে ফিরে এসেছে সেই ভয়ে এই গ্রামবাসীর মধ্যে এখনো জীবিত। তাই তারা কখনোই এই সমুদ্রে আর স্নান বা ইলিগাল কোনো কাজের জন্য যায় না। অফিসার তো এসবের কিছুই বুঝতে পারছিল না। যখন সে সিঙ্গাপ্পাকে এই ব্যাপারে প্রশ্ন করে তখন সে বলে এই সব কিছু জানতে হলে তাকে আগে তাদের লাল সমুদ্র গ্রামের ইতিহাস সম্পর্কে জানতে হবে, দেবারার গল্প জানতে হবে। তো এরপর সে কাহিনী বলতে শুরু করে। সেই সাথে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। সিঙ্গাপ্পা বলে এই লাল সমুদ্র গ্রামের পাশে একটা রাজ্য ছিল আর সেই রাজ্যের বাসিন্দারা ছিল একজন তারা অনেক বেশি সাহসী ছিল। কখনো কেউ তাদের উপরে আক্রমণ করলে তারা বীর দর্পে সবসময় তাদের প্রতিহত করত। কেউই তাদের সাথে পেরে উঠত না। কিন্তু এত যুদ্ধ বিগ্রহ করার কারণে সেই রাজ্যে আর্থিক অনেক ক্ষতি হয়ে গিয়েছিল আর সেই ক্ষতি সামাল দেওয়ার আগেই সেখানে ইংরেজরা চলে আসে। তবে সেই বাসিন্দারা নিজেদের বীরত্ব দিয়ে ইংরেজদেরও মোকাবেলা করেছে। তবে এই সবকিছুতে তারা এত বেশি আর্থিক ক্ষতিতে পড়ে যায় যে তারা কোনোভাবেই সেটা সামলে উঠতে পারেনি। আর এর পরে ধীরে ধীরে সেই রাজ্য বিলুপ্ত হয়ে যায় আর সেই রাজ্যের সমস্ত যোদ্ধারা মিলে মোট 4টা গ্রাম তৈরি করে। সেই 4টা গ্রামের প্রধান ছিল বীর 4 জন যোদ্ধা, যাদের কথাতেই পুরো গ্রাম চলত। দেবারা ছিল সেই গ্রাম প্রধানদের একজন আর সে অনেক বেশি শক্তিশালী ছিল। এই সময় নিজেদের জীবন ধারণের জন্য সেই গ্রামের লিডাররা নিজেদের লোকেদের নিয়ে মাছ শিকার করা শুরু করে, কিন্তু কোনোভাবেই তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারছিল না। তারা অনেক অভাব অনটনে দিন পার করত। এভাবে ঠিক 12 বছর আগে তাদের গ্রামে চলে আসে ডিএসপি তুলসী আর মুরগা। সিঙ্গাপ্পা বলে ডিএসপি তুলসী আর মুরগা তাদের জন্য কাজের অফার নিয়ে এসেছিল, যেটা তাদের ভাগ্যকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছিল। যেহেতু এই গ্রামের লোকেরা অনেক বেশি শক্তিশালী ছিল তাই তারা অনেক অসম্ভব কাজও সহজেই করে ফেলতে পারত, যেগুলো সাধারণ মানুষের পক্ষে কখনোই করা সম্ভব ছিল না। তো মুরগা এই গ্রামের মানুষদের অফার করেছিল যে সমুদ্রের জাহাজ কোস্টাল এরিয়াতে যাওয়ার আগে তাদের কিছু করতেই নাই সেই জাহাজগুলো থেকে নামাতে হবে। আর এই কাজের জন্য সেই গ্রামবাসীদের অনেক অনেক টাকা অফার করে। এরপর সেই 4 গ্রামের প্রধান সুলগানা, ভাইরা, কুঞ্জারা আর রায়াপ্পা এরা নিজেদের লোকেদের একত্রিত করে সমুদ্রে গিয়ে কাজ করার জন্য। পরের দৃশ্যে আমরা দেবারা আর ভাইরাকে দেখি। তারা নিজেদের লোকেদের নিয়ে সমুদ্রের মাঝে একটা জাহাজে উঠে যায়। এরপর সেখানে থাকা কিছু কন্টেইনার খুলতে শুরু করে। তারা
কোস্ট গার্ডদের নজর এড়িয়ে সেই কন্টেইনার গুলো পানিতে ফেলে দেয়। এরপরে দেবারা আর ভাইরা জাহাজ থেকে নিচে নিজেদের নৌকায় নেমে আসে। তারা কন্টেইনার গুলো নিজেদের নৌকার সাথে বেঁধে পানির ভেতর ফেলে দিয়েছিল, আর সেই পানির নিচে কন্টেইনার গুলো ধরেছিল তাদের দলের আরো কিছু লোক। তারা সাঁতার কেটে সেগুলো নৌকার সাথে নিয়ে যেতে সাহায্য করছিল, আর তাদের এই কাজের নির্দিত দেবারা। এভাবে তারা সেই জাহাজগুলো থেকে কন্টেইনার কিনারে নিয়ে চলে আসতো। কিন্তু তারা কখনোই জানতো না যে কন্টেইনারগুলোর ভিতরে আসলে কি আছে। তারা চাচ্ছিল সেই কন্টেইনারগুলো কিনারে নিয়ে আসা। প্রতিবারই সেগুলো আনার পরে তারা তাদের আরো অনেক টাকা দিত। এরপর আমরা দেবারা বেশি সম্মান করত। এমনকি যে গ্রামে এই অস্ত্রমূর্তি নিজেদের করে নিতে পারত, সেই গ্রাম শক্তিশালী হিসেবে গড়ে উঠত। এখানে আমরা আরো জানতে পারি অনেক বছর যাবৎ কেবলমাত্র এবারই এই প্রতিযোগিতায় ফিরে আসছে। এখানে অস্ত্রমূর্তি সবসময় তার কাছে তারা অনেক চেষ্টা করেও কখনো দেবীকে হারাতে পারেনি। এসব কারণে এই দেবতাকে আগামীকাল তাদের একটা মাল ডেলিভারি করতে হবে। এবারে তখন বলে তাদের কিছুদিনের জন্য এই কাজ বন্ধ রাখা উচিত, কেননা পোস্টাল ব্যাগের পাহারা অনেক বেশি বেড়ে গেছে। তাই এখন
জাহাজ থেকে কন্টেইনার নামানো বেশ বিপজ্জনক। তবে তার এই কথা বাকি দুই গ্রামের প্রধান অর্থাৎ পায়রা আর যারা মানতে চায় না। তারা বলতে থাকে দেবারা ভয় পেলে সে এখানেই থাক, তারাই নিজেদের দল নিয়ে সমুদ্রে যাবে। এ কথা বলেই তারা সেখান থেকে চলে যায়। তো তারা যাওয়ার পরই রায়াপ্পা দেবারাকে বলে ওরা কেউই এখন তোমার কথা শুনবে না, ওরা সমুদ্রে যাবেই যাবে, কিন্তু তুমি যদি আমাদের সাথে সমুদ্রে যাও তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। নিজের বন্ধুদের নিরাপত্তার কথা ভেবে দেবারাও তাদের সাথে যেতে রাজি হয়েছে। এরপর তারা আবারও সমুদ্র যাত্রায় বের হয়। আগের পদ্ধতিতে তারা জাহাজ থেকে কন্টেইনার নামিয়ে আনে। কিন্তু কন্টেইনার নিয়ে ফেরার পথে তাদের নৌকা কোস্টগার্ডের বোটের সামনে চলে যায়। তারা তাদেরকে অবগত করে যে এত রাতে তারা এই এলাকায় কি করছে। দেবারা তার সঙ্গীরা নৌকার আশেপাশে সব কিছু লোকেরা উপরে উঠে আসে। এইভাবে এক এক করে অনেক মানুষকে পানির নিচ থেকে কোস্টগার্ডটা অনেক বেশি অবাক হয়। তখন ওরা সমস্ত কন্টেইনার সাথে তাদের বলতে থাকে তার অনেক দুঃখ হচ্ছে, কারণ তার মেয়ে একটা অসম্মানের সাথে সে জন্মগ্রহণ করেছে, এখানে সে তার মেয়েকে কিভাবে বড় করবে। তাদের কথা বলতে মায়ের নিজের নাম আর সেই নামের উপর একটা বিভিন্ন জায়গার পরে নিজেদের বাড়ি আর কোস্টগার্ডদের আক্রমণ করে। এখানে তাদের দলের লোকেরা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউই তার শক্তির সাথে পেরে ওঠে না। ফাইনালি দেবারা সবকিছু সমুদ্রে ডুবে যায়। এরপর সবাইকে ওয়ার্নিং
দিয়ে বলে, এরপর থেকে কেউ কখনো এই কাজ করতে আসলে দেবারা তার অবস্থা খারাপ করে দিবে। এই ঘটনার পর থেকে গ্রামের সকলেই আবারও আগের মতো মাছ ধরতে শুরু করে। যদিও ভাইরা আর তার লোকেরা নানাভাবে দেবারাকে ফাঁকি দিয়ে সমুদ্রে এই কাজ করার চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই তার লোকেরা দেবারার হাতে ধরা পড়ত, আর দেবারা তাদেরকেও শাস্তি হিসেবে পিঠে তার সেই ক্রস চিহ্নটা এঁকে দিত। একদিন ভাইরা যখন সমুদ্রের পাড়ে বসে ভাবছিল যে কি করে সে দেবারাকে হারাতে পারবে, তখন সে সমুদ্রে রায়াপ্পার বোনকে ডুবে দিতে পারে। তাই সে দ্রুত তাকে বাঁচাতে চলে যায়। আসলে রায়াপ্পার বোন অন্ধ ছিল, আর এই কারণে রায়াপ্পা তার ছেড়েও নিতে পারছিল না। তাই সে অনেক বেশি চিন্তিত থাকতো। এসব কারণে রায়াপ্পার বোন নিজের সেই সময় রায়াপ্পাকে বলে শুনে তো রায়াপ্পা অনেক বেশি অবাক সাহায্য করার কথা। এই সময় মায়েরা তার আন্তর ব্যাপারে সম্মুখীন এবং রায়াপ্পা নিজের মনে নিয়েছে অবশ্যই তাকে শেষ করে দেওয়া যাবে। এদিকে রায়াপ্পা যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই সে বাইরের লোকেরা এসব প্ল্যান আর এটাও জানতে পারে বাইরের লোকেরা দেবারাকে মারার প্ল্যান করে। তাই সে দ্রুত বাইরেকে সকলকে জানায় দেবারা সকলকে মেরে ফেলেছে।
কথা বলে ওরাও সেখানেই মারা যায়। এবার বারা আশেপাশে দেবারাকে খুঁজতে শুরু করে। তখনই সে বড় একটা পাথরের উপরে রক্ত দিয়ে কিছু একটা লেখা দেখতে পায়, যেখানে দেবারা লিখেছিল তার গ্রামের সবার মধ্যে যে লোভ বাসা বেঁধেছে সেটা তাদের মানুষ থেকে অমানুষ বানিয়ে দিয়েছে। তাই তারা অন্যায় কিছু করতেও দ্বিতীয়বার ভাবছে না। এ কারণে দেবারা সমুদ্রে চলে যাচ্ছে। আর কেউ যদি কখনো এই সমুদ্রকে অপবিত্র করতে আসার চেষ্টা করে তবে তাদেরও সে একই অবস্থা করে ছাড়বে। এরপর থেকে দেবারাকে আর কোনো দিনও দেখা যায়নি। কিন্তু এরপর যখনই কেউ সমুদ্রে কোনো বিপত্তি কাজ করতে গিয়েছে তার আর কেউই জীবনে নিয়ে ফিরে আসতে পারে না। দেবারার পরিবার সব সময় তার ফেরার অপেক্ষা করে। এমনকি তারা দেবারার সঙ্গে নিজেদের পরবর্তীতে বাইরা গ্রামের সেই সব ছোট ছেলেদের মানুষটা নিজের জেদ পূরণ করতে তাদেরকে ছেড়ে চলে গেছে। তারা কিভাবে এখনো সেই ব্যক্তিটার দাদি তার এই কথার কোনো জবাব দেয় না। পরদিন তারা নিজের বন্ধুদের সাথে আমরা তো ভাবতে থাকে হয়তো ওরা শাস্ত্র পূজায় লড়াই করতে চায়, আর এই ভেবে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু
বায়রা রায়াপ্পাকে বলতে থাকে অনেক বছর যাবৎ অস্ত্রমূর্তি বায়রার গ্রামেই আছে, তাই এবার যদি তাদের গ্রামে মূর্তিটা আনা যেত তবে গ্রামের অনেক কল্যাণ হতো। এই ব্যাপারে বারা বায়রার সাথে কথা বলতে চায়। সে আরো বলে সে তো লড়াই করতে পারবে না, তাই সে বায়রাকে অনুরোধ করবে যেন সে এবছরের জন্য অস্ত্র মূর্তিটা তাদের গ্রামে নিতে রাজি হয়। কিন্তু সে বায়রার সাথে একা দেখা করতে ভয় পাচ্ছে, তাই সে রায়াপ্পাকে অনুরোধ করে যেন রায়াপ্পা তার সাথে বায়রার আস্তানায় যায়। এই সব কিছু শুনে তো থাঙ্গার মনটাই ভেঙে যায়, কারণ সে তো বায়রাকে বীর ভাবছে। পরবর্তীতে বায়রা আর রায়াপ্পা বায়রার সাথে দেখা করতে চলেছে। বায়রা বায়রাকে অস্ত্র মূর্তি নেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু বায়রা তাদের অনেক বেশি অপমান করে। এবারে বায়রা এতই তবে যেন সে লড়াইয়ের ব্যবস্থা করে। লড়াই ছাড়া তো সে অস্ত্রমূর্তি কেউই নিতে পারে না। পরদিন অস্ত্রপূজার আয়োজন করা হয়। এই সময় এই বছর লড়াইয়ের মাধ্যমে ভয় পাচ্ছিল, কেননা দেবারা যদি সমুদ্রে এখনো থেকে থাকে তাহলে মালের সাথে সাথে সে বায়রাকে যে তাদের আগে দেবারাকে মারতে হবে। আর দেবারাকে মারতে হলে সমুদ্রে প্রাণ এরপর তারা দেবারাকে সকলের সাথে তারপর থেকে সে প্রতিদিন দেবারার উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত করে। তাই সে
সে নিজ হাতে দেবারাকে মারতে চায়, কিন্তু বায়রা যদি তাদের সাথে সমুদ্রে যায় তবে সেই দেবারাকে মারবে। এ কারণে ছায়া এই কাজ করেছে। অন্যদিকে আমরা বায়রার কিছু লোককে দেখি যারা কিনা দেবারার মেয়েকে বাজে কথা বলছিল। তারা বলে খুব দ্রুতই তারা সমুদ্রে গিয়ে দেবারাকে মেরে ফেলবে। এরপর থেকেই দেবারার মেয়েকে প্রতিদিন রাতে তারা তুলে নিয়ে যাবে। দেবারার মেয়ে এসব শুনে কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে গিয়ে সবকিছু বলতে থাকে। আড়াল থেকে বারাও এই সব কথা শুনতে পায়। এরপর সে সরাসরি চলে যায় বায়রার দলের সেই ছেলেদের কাছে। সেখানে গিয়ে সে বলতে থাকে তার তার বোনকে বাজে কথা বলেছে, অথচ তার বোন নিজের ভাইকে এসব না জানিয়ে তার মাকে এসব বলেছিল। কেননা সে ভাবে হয়তো বাবা নিজের বোনকে কিছু করতে পারবে না। তার এইসব কথা শুনে তো সে ছেলেরা তাদেরই উপভোগ করতে থাকে। তারা তখন তাদের সাথে আর যখন তার নেশা হয়ে যায় তখন সে সব ছেলেদের বলতে শুরু করে। অনেক পরদিন সিঙ্গাপ্পা এসে বলতে দেবারার সাথে ফাইট করতে, কিন্তু পানির নিচে দেবারা একে একে সকলকে মেরে ফেলতে থাকে। সকলের পিঠেই সেই লোক আর বারা সেই সমস্ত মৃতদেহ নৌকায় তুলতে থাকে। এদিকে বারাই না সিঙ্গাপ্পার সাথে দেখা তবে সে তাকেও এই সময় ভয় আর সকলের ভাবে দেবারা আর
যাবে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিও না পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।